এখন বুঝি যে শাসন খেনে কিনলে কি হতো, তখন বুঝি নাই। আপনার নাম কি? মোহাম্মদ আবুল বাশার। রায়ের বাজার থেকে হারিয়েছেন? জি। আপনি রায়ের বাজারের বেরিবাদের আশেপাশে ভাড়া থাকতো আপনার পরিবার, না? জি। আপনার মায়ের নাম কি? মমতাজ বেগম। বাবার নাম? আব্দুল জলিল। আমার বড় ভাইয়ের নাম ছিল মোহাম্মদ মনির, মারা গেছে। আমার ছোট ভাই কায়ুম, আর একবারে সবচেয়ে ছোট বোন মণিমুক্তা, না? জি। নানার নাম হচ্ছে গনি হাওলাদার। বড় মামার নাম আলম, আর পরের জন আনোয়ার। জি। আর চাচার নাম হচ্ছে জব্বার সিদ্দিক রিপন। যে আমরা বাপ চাচা 6 জন। বড় ভাইও মারা গেছে নানা বাড়ি। ওনার বাবা হচ্ছে ভ্যানের কারিগর ছিল। ভ্যান বানাতো। আপনার নানা দাদার বাড়ি ছিল বরিশালে? জি, বরিশাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা দেখছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, চেষ্টা করতে হবে একটা সন্তানকে তার পরিবারে ফেরানো, তার শেকড়ে ফেরানো। এটা যে কত বড় ইবাদত, কত বড় সোয়াবের কাজ, কত বড় মানবিক কাজ, এটা আমরা সবাই তার নিজ জায়গা থেকে জানি। এই অক্লান্ত পরিশ্রমে বছরের পর বছর সাথী হয়েছেন আমার টিম মেম্বাররা, ভলেন্টিয়াররা, এবং অনেকেই নতুন নতুন যুক্ত হচ্ছেন। আমরা নিশ্চিতভাবেই জানি আমাদের ভিডিওর ভিউজ আগের মতো নেই। এটা কেন নেই সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নের জায়গাটা হচ্ছে এটাই যে আমাদের এই ভিডিওগুলো আমাকে সেদিন দেখালো আমার টিম মেম্বার বেশ কয়েকজন, ফেক পেজগুলোতে যখন আপলোড হয় সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, অথচ আমাদের পেজে সেটার ভিউজ লাখ ক্রস করে না। তো যাই হোক, সেটা নিয়ে হয়তো ফেসবুকে নিজস্ব কোনো অ্যালগোরিদম আছে, সেগুলো নিয়ে আমরা বলতে বলতে ক্লান্ত। সে জায়গাগুলোতে আমরা যেতে চাই না। আমরা বরং বলতে চাই এভাবে, যতটুকু আমাদের আছে ততটুকু নিয়েই আমাদের চেষ্টা করে যেতে হবে আল্লাহর নামে। সো তাওয়াক্কাল তু আলাল্লাহ। আজকে কে রয়েছে আমার সঙ্গে তার কাছে যাওয়ার আগে একটু বলছি, আপনি যদি যোগাযোগ করতে চান আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এছাড়াও আমাদের আরও যে 4টি অনুষ্ঠান আছে, ওয়ান, ব্র্যান্ডিং বাংলাদেশ লাইভ, আপন ঠিকানা, এই 4টি অনুষ্ঠানে যে কোনো একটা অনুষ্ঠানে আপনি আসতে চাইলে আমাদেরকে কল করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আপনার নাম কি? মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার। বাশার ভাই, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? জি। আচ্ছা। আপনার জন্মসাল বলেছেন আপনি 5/4/1993। এত স্পেসিফিকলি মনে রাখলেন কিভাবে? যে এটাও আমি 12 বছর বয়সে হারাইছি। 12 বছর বয়সে তো কেউ হারায় না। আমি মনে অজান্তে মানে নিজে হারিয়ে গেছি ঘর থেকে। আর রায়ের বাজার থেকে হারিয়েছেন? জি। আপনার নানা দাদার বাড়ি ছিল বরিশালে? জি, বরিশাল। গ্রাম, পোস্ট অফিস, জেলা কিচ্ছু মনে নাই? জি না। 12 বছর বয়সে হারানো গ্রাম, পোস্ট অফিস, জেলা কিচ্ছু মনে থাকলো না? এটা কি বলেন আপনি? ছোট থেকে বড় হয়েছে ঢাকা। ঢাকাতেই বড় হয়েছেন? আচ্ছা, গ্রামের কথা আমরা শোনেন নাই বোধহয়। আপনি রায়ের বাজারের বেরিবাদের আশেপাশে ভাড়া থাকতো আপনার পরিবার, না? জি। আপনার মায়ের নাম কি? মমতাজ বেগম। বাবার নাম? আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল। জি। আর ভাইয়ের নাম? আমার বড় ভাইয়ের নাম ছিল মোহাম্মদ মনির, মারা গেছে। তারপরে এলাম গিয়ে আমি। আমার ছোট ভাই কায়ুম, আর একবারে সবচেয়ে ছোট বোন সে হলো কি মণিমুক্তা। মণিমুক্তা, না? জি। নানার নাম হচ্ছে গনি হাওলাদার। গনি হাওলাদার। মামার নাম আলম আনোয়ার। জি। চাচার নাম জব্বার। বড় মামার নাম আলম, আর পরের জন আনোয়ার। জি। আর চাচার নাম হচ্ছে জব্বার সিদ্দিক রিপন। যে আমরা বাপ চাচা 6 জন, মানে চাচা 5 জনের মধ্যে 3 জনের নাম আমার মনে আছে, 2 জনের নাম মনে নেই। বলেন তো কি হয়েছে? অনেক কিছু তো মনে থাকার কথা। 12-13 বছর বয়সে যেতে হারিয়েছেন। আমি ছোট থেকে বড় হয়েছি আমি ঢাকা। আচ্ছা। আর নানা বাড়ি তা বছরে 2 বছরে একবার যাইতাম তো বাপ মার সাথে। আর ও একদিন ও রায়ের বাজার থেকে, আমি ক্লাস তখন 5-এ পড়ি, ফাইনাল পরীক্ষা দিই। আর আম্মু আসলো গিয়ে আমার বাড়িতে গেছে কি নানা বাড়ি। আর শুধু আমি আসলাম আর আমার ছোট ভাই আর ছোট বোন। আর ও ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি জানি না, আমার মনেও অজান্তে আমি হয়ে গেছি। তা যাইতে 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 যেতে পরে আমার হুশ হয়েছে, আমি সদরঘাট গেছি। কেন গেলেন আপনি এরকম করে? আমি নিজেও বলতে পারি না। এই 12 বছর বয়সে আপনি হুট করে বাসা থেকে বের, এর আগে হয়েছে এরকম ঘটনা? জি না। তো এই এলাকায় আপনি পরবর্তীতে যোগাযোগ করেন নাই, যেখান থেকে আপনি হারাইছেন? ঢাকা। আমি 2014 সালে আমার একবার জ্ঞান বুঝ হওয়ার পরে 2016 সালে আমি ঢাকা আইছিলাম খোঁজার জন্য। আপনার আপনি হারাই সিলেটে চলে গেছেন? জি। আচ্ছা। মেন সমস্যা আপনি হারানোর পরে আমি আইছি সদরঘাট। পরে আব্বুকে একটু ডরাইতাম, আব্বুর ডরে আমি একটু বের হয়ে গেছিলাম। পরে আমি আবার সন্ধ্যার সময় আছি, বাসায় আইছি। আসার পরে ছোট ভাইয়া বলছিল যে তুমি হয়েছিলে আব্বা তোমার টুকাইতেছে, পাইলে মারবো। এই মনে আরো ডর হামাই গেছে। পরে আমি আবার চলে গেছি সদরঘাট।
যে আমার মা তো গেছে নানা বাড়ি, তা আসবে তো এদিক দিয়ে সদরঘাট হয়ে আসবে। একদিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, আর খোঁজ পাই নাই। কি করলেন আপনি ওইভাবে থাকার পরে? কোথায় গেলেন, কিভাবে কি হলো? এরপরে ওই বিভিন্ন মানুষের কাছ থেকে পরে আমি ওই সিলেট একজনে আমাকে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসলো? আমাকে বলছে তোমার বাড়ি কই? আমি তখন ডরে কিছু বলছি না, বাবার ডরে। বাবা মায়া করতো, শাসনও করতো। হুম। এখন বুঝি যে শাসন খেনে কিল্লেগে করতো, তখন বুঝি নাই। আর এরপর থেকে এখন আমি বর্তমানে সিলেট আছি। বর্তমানে বাবা শাসন কেন করতো? কিভাবে শাসন করতো বাবা? মারতো? না, এমনি বকাচকা করতো একটু। ওই যে লেখাপড়া, আমার বাবা নিজে আমাকে পড়াইতো, আমাদের ভাই বোনদের নিজে পড়াইতো, মাস্টার রাখতো না। আমার বাবা একজন শিক্ষিত আসলো, নিজে পড়াইতো, নিজে সব কিছু একটু শাসন করতো আর কি। শাসন তো ভালোর জন্য করতো। এই শাসনটাই পছন্দ হইতো না আপনার? জি। বুঝতেন না ওই সময়টাতে আসলে? জি না। তো সিলেটে আপনাকে নিয়ে গেল, তারপরে তারপর সিলেট থেকে এরকম থাকতে থাকতে এখন সিলেটে আমি বসবাস কি করি। করছেন আপনি? ওনার কাছেই আছেন নাকি ওখান থেকে অন্য কোথাও গেছেন? না, এখনো সিলেটে আছি। সিলেটে যে নিয়ে গেল সে কি করেছে আপনাকে? নিয়ে ওনার পরিবারই রাখছে নাকি অন্য? পরিবারে রাখছিল, পরে হয়নি। কেন? মানে একটু জুলুম করতো, টাকা পয়সা ওই খাম খাইজে দিলেই তো, আর যা রুজি করতাম সব নিয়ে। আচ্ছা, কি কাজ করে তো? ও যেসা তা ওই প্রথমে দিছিল আমাকে মোটরে, আর ওই মোটর জগৎ থেকে আমি আমার পরে একলা একা একা একা। আপনি কি করেন? মোটরে কিছু পারেন? জি, আমি ড্রাইভিং করি। আচ্ছা, আপনি ড্রাইভিং করেন? জি, এখনো ড্রাইভিং করেন? এখনো বর্তমানে ড্রাইভিং করতেছি। আমি 2010 থেকে আমি ড্রাইভিং শুরু করতেছি। কি চালান আপনি এখন? এখন বর্তমানে মাইক্রো বাস চালাই, মাইক্রোবাস। সার্ভিসের রেন্টে কার, ভাড়ায় চালিত গাড়ি। আপনার পরিবারে কে কে আছে? এখন বর্তমানে আমার ওয়াইফ আর এক সন্তান আছে। ওয়াইফ জানে আপনার আপনার জি, অতীত আমি জানে? এখানে আইছি, ওয়াইফ জানে। না, এখানে তো জানে, কিন্তু আপনি যেরকম ছোটবেলায় হারাই যে গেছেন। আমি সব কিছু খুলে বলছি। শ্বশুর শাশুড়ি আছে? সব, জি আছে। ওনারা মেনে নিয়েছে? জি। তো এখানে আসলেন কিভাবে? এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনাদের ভিডিও আমি সব সময় রেগুলার দেখি। এর মধ্যে আপনার ওই যে আরেকটা ওই যে রেডিওর মাধ্যমে যখন বলতেন তখন আমি শুনতাম, এফএম রেডিওর মাঝে। হুম। আর ফেসবুক তেমন একটা বুঝতাম না, ও বুঝে যাওয়ার পর থেকে মাঝে মধ্যে আপনার ভিডিও দেখতাম। আপনার পেজে আমি মেসেজের মাধ্যমেও এত দূর আসা। এর মধ্যে আমার ফ্রেন্ড একজন আছে, তার মাধ্যমে আরো বেশি, সে আরো সহযোগিতা করেছে আমার লাগি। আচ্ছা, তো এখন সিলেট থেকে আসছেন আপনি জি, আজকের সিলেট এই থেকে। অনুষ্ঠানের জন্য। বাবার চেহারা মনে আছে? মার চেহারা মনে আছে? দেখলে চিনবো, কিন্তু মনে নাই। বাবা কি করতো? পেশা কি ছিল? বাবা ছিল একজন ওই ভ্যান গাড়ি মেরামত করতো, মানে নতুন বানাইতো আর কি। আচ্ছা আচ্ছা, ভ্যানের কারিগর। জি, ভ্যান গাড়ি। কোথায় এটা, কোন এরিয়াতে এটা বলছেন আপনি যেখান থেকে হারাচ্ছেন? ঢাকা রায়ের বাজার। জি, হারিয়েছি। 2006 সালে। আপনারা জন্ম তারিখ কিভাবে মনে রাখছেন? কিভাবে? 5/4/1993? এটা আমার মনে রয়েছে, ওই যে আমি যে সময় স্কুলে পড়তাম তখন তো ওই যে ক্লাসরুমে তো সব ছাত্র তো নাম নাম জন্ম তারিখ লেখা থাকতো, সেই মাইন্ড আমার এখনো রয়েছে। আচ্ছা, ঢাকা রায়ের বাজার থেকে উনি হারাইছে। ওনার রায়ের বাজারে কি আপনার বাবা মা থাকতো? জি। এবং এখানে ওনার বাবা যেটা করতো, ভ্যানের কারিগর ছিল। পরে এই পোস্তকলা আমরা প্রথমে আসছিলাম, পোস্তকলা। আচ্ছা। পোস্তকলা আমি খালি একটা স্কুলের নাম মনে আছে আমার এখন পর্যন্ত, হাজিরা উচ্চ বিশ্ববিদ্যালয়। উচ্চ বিশ্ববিদ্যালয়। উচ্চ বিশ্ববিদ্যালয় না উচ্চ বিদ্যালয়? জি। হাজিরা। জি, হাজিরা পোস্তকলা। পোস্তগোলার হাজিরা উচ্চ বিদ্যালয়। তো এখানে কি আপনার বাড়ি ছিল আশেপাশে কোথাও? এখানে বাসা ছিল। আচ্ছা। তখন ওই আমার বাবা এই কাজ করতো। তো আপনি তো ঢাকাতে আসছেন, আপনি নিজে গিয়ে একটু খোঁজ খবর করে দেখছেন কখনো? জি, দেখছি। এর আগে দেখছেন? যে আমার ফ্রেন্ডকে নিয়েও আমি চেষ্টা করছি। কি আমি পেয়েছেন? কিছু পাইনি। মনে করেন আমি যেরকম থইয়াছিলাম আগে, তো থুইয়াছিলাম যেবার যেরকম বাসা থুইয়াছি সেরকম বাসা আর রয়েছে না। খেলার মাঠ আসলে সেখানে আর খেলার মাঠ পাইছি না, এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং। বিল্ডিং আর এই বিল্ডিং এর মাঝে আমি আর খুঁজে পাচ্ছি না। আশেপাশে পরিচিত দোকানও টুকাইছি, খুঁজছি, পাইছি না। ঢাকা শহরটা যে কত দ্রুত চেঞ্জ হচ্ছে, আর এই ঢাকা শহরটা যদি আপনারা কি উপর থেকে দেখে থাকেন, উপর বলতে কি অনেকে হাই রাইজ বিল্ডিংয়ে গিয়েও দাঁড়ালে আপনি যদি চতুর্দিকে দেখেন আপনি আঁতকে উঠবেন। এত এত বাড়ি, ইট পাথরের, মানে একটা যান্ত্রিক নগরী যেটাকে বলে। আর যদি হেলিকপ্টার বা বিমান থেকে দেখার কখনো সুযোগ হয় তাহলে বুঝবেন আপনি যে আমরা আসলে কোথায় থাকি। এই যে মাঝে মাঝে কিছুদিন আগে তো ওর ভূমিকম্প হয়ে গেল, মানে সত্য কথা বলতে যেটা, যে
বাংলাদেশের মানুষ অনেক ভালো, অনেক বেশি ভালো, এবং অনেক বেশি ভালো বলেই বছরের পর বছর, যুগের পর যুগ ঢাকা শহরের জ্যাম, এই অসহ্য জ্যাম যন্ত্রণা আমরা সহ্য করে যাচ্ছি। সরকার বদলের জন্য আন্দোলন হয়, সরকার, যদি আমি কথা থেকে একটু দূরে সরে যাচ্ছি, তারপরটা খুব গুরুত্বপূর্ণ মনে পড়লো বলেই বলছি যে এত কিছু পরিবর্তনের জন্য আন্দোলন হয়, কিন্তু আমরা এই পরিবর্তনগুলো কেন করি প্রশ্ন থাকা উচিত, তাই না? আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই তো করি। তাহলে এই ন্যায্য অধিকার আদায় যদি না হয়, এই পরিবর্তন করে লাভটা কি? বিগ কোশ্চেন। কিন্তু মানে আমার কাছে মনে হয় ঢাকা শহরের মানুষের জীবন 90% সহজ হয়ে যাবে, 90% প্রফিটের দিকে চলে যাবে যদি শুধুমাত্র এই জ্যামের প্রবলেমটা সলিউশন করা হয়। কিন্তু কথা হচ্ছে যুগের পর যুগ ধরে, মানে এটা একদিন দুদিনের ব্যাপার না, যুগের পর যুগ ধরে এই প্রবলেমটা টিকে আছে, এবং এটা টিকে থাকেই কেন? আমাদের এত সামর্থ্য থাকার পরেও আমরা ঢাকা শহরের জ্যামের প্রবলেমটাই আজ পর্যন্ত সলভ করতে পারলাম না। কি পরিমাণ অক্ষম আমরা, তাহলে চিন্তা করে দেখেন। তো এই কথাটা আসলে ওনার প্রেক্ষাপটে হঠাৎ করে মনে পড়লো, কথায় কথা আসে, একটা কথা আছে না? তো উনি বললো যে ঢাকা শহর কোনো কিছু খুঁজে পায়নি। ঢাকা শহর আসলে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা বিল্ডিং উঠতে সময় লাগে কত বছর? 1-1.5 বছরের মধ্যে পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে যায় খুব র্যাপিডলি, এবং এখন কোনো ফাঁকা জায়গা পাওয়াটাও খুব মুশকিল। এবং আপনি আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ঢাকা শহরের চারপাশে যেভাবে সিটি বর্ধিতকরণের কাজ চলছে, সেটা আরও বেশি অ্যালার্মিং। যাই হোক, আমাদের প্রতি সৃষ্টিকর্তার রহমত আছে, মায়া আছে, দয়া আছে, যে কারণেই ভূমিকম্পের হাত থেকে আমরা এখন পর্যন্ত বড় কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হইনি। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। এগুলো তো চিন্তাই করতে পারি না আমরা, কারণ এত ম্যাসিভ একটা সিটি, এবং এখানে যদি বড় স্কেলের কোনো ভূমিকম্প হয়, আমাদের ভবিষ্যৎ যে কোথায় যাবে এটা অচিন্তনীয়। তারপরেও আমরা আসলে আনপ্ল্যানভাবে আমাদের শহরটাকে বড় করেই চলেছি। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। আমাদের কাজ হচ্ছে এই আবুল বাশার, তাকে তার পরিবার খুঁজে দেয়া। বাবার নাম কি বলছিলেন? মোহাম্মদ আব্দুল জলিল। আব্দুল জলিল। মায়ের নাম মমতাজ বেগম। মমতাজ বেগম। ওনার নানার নাম ছিল গনি হাওলাদার, ঠিক আছে? জি, আর দাদার ভাই, নাম, নানির নাম মনে নেই। জি, ভাইয়ের নাম মনে আছে বেশ কয়েকজনের, মনির, হোসেন এবং কাইয়ুম। আর বোন হচ্ছে মণিমুক্তা। মণিমুক্তা কি একজন না দুইজন? একজন। ঢাকার রায়ের বাজার বড় ভাইও মারা গেছে নানা বাড়ি। জি, বেরিবাদের আশেপাশে ওনারা ভাড়া থাকতো। ওনার বাবা হচ্ছে ভ্যানের কারিগর ছিল, ভ্যান বানাতো, ভ্যান ঠিক করতো, যাই হোক না কেন ব্যান বানাতো। সো চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দেয় তো আমাদের এই বাসার সেও তার বাড়ি ফিরে যাবে ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।